সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সরগরম একটি তথ্যে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এখন গোপালগঞ্জে? আওয়ামী লীগের বক্তব্য, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের কাছ থেকেও এমন কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। বোঝাই যাচ্ছে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি মহল জনমনে বিভ্রান্তি ছড়াতে এই তথ্যটি প্রচার করছে। মির্জা আব্বাস সাহেবকে বলছে যে গ্যাংস্টার, সে সন্ত্রাস। এই সন্ত্রাসী আবার চাঁদাবাজির টাকা যদি আব্বাস সাহেব নিয়ে থাকে, তাহলে কি নাসিরুদ্দিন পাটোয়ারিকে ভাগ দেয় না? এই কারণে কি নাসিরুদ্দিন পাটোয়ারি এমন করতেছে? বাংলাদেশে ভারতীয় কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি পোস্টিং ইস্যুতে মন্তব্য করতে গিয়ে তৌহিদ হোসেন জানায়, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তবে সংকেত যে কি তা একেবারেই বুঝতে পারছে না আমাদের উপদেষ্টা মহল। এরই মধ্যে ভারত তাদের নীতিগত এবং কৌশলগত বৈঠক করে ফেলেছেন দিল্লিতে। অন্যদিকে আবার দিল্লিতে বসে হাসিনা তার দলের নেতাকর্মীদের সঙ্গেও বৈঠক করেছেন এবং আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন মাথায় হাত পড়ার জোগাড়। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সরগরম একটি তথ্যে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এখন গোপালগঞ্জে? গত কয়েকদিন ধরে ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও ও পোস্টের মাধ্যমে দাবি করা হচ্ছে তিনি অত্যন্ত গোপনে টুঙ্গিপাড়ায় নিজের বাড়িতে অবস্থান করছেন। কিন্তু এই তথ্যের ভিত্তি কতটুকু? গত 5ই অগস্ট দেশ ছাড়ার পর তার অবস্থান নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তারই নতুন কিস্তি এই গোপালগঞ্জ ইস্যু। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের সমাধি এবং আওয়ামী লীগের রাজনীতির প্রাণকেন্দ্র। গত কয়েকদিনে স্থানীয় কিছু সূত্র এবং ঝাপসা কিছু ভিডিওর ওপর ভিত্তি করে রটানো হচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে সীমান্ত পেরিয়ে বা আকাশপথে গোপনে এখানে চলে এসেছেন। সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে কড়া নিরাপত্তার মধ্যে তিনি এখন নিজ বাসভবনে অবস্থান করছেন। তবে আমাদের অনুসন্ধানে দেখা গেছে টুঙ্গিপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলেও সেটি মূলত 5ই অগস্ট পরবর্তী পরিস্থিতির কারণে। স্থানীয় প্রশাসন কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্র এখন পর্যন্ত শেখ হাসিনার উপস্থিতির কোনো প্রমাণ দিতে পারেনি। প্রকৃতপক্ষে ভারত সরকার এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উভয় পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে যে তিনি ভারতের একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন। সুতরাং গোপালগঞ্জে তার অবস্থানের দাবিটি আপাতত কেবলই একটি ডিজিটাল গুজব হিসেবে প্রতীয়মান হচ্ছে। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে শেখ হাসিনা তাদের দেশেই আছেন ও সীমান্ত বাস্তবতা। বর্তমান পরিস্থিতিতে সীমান্ত পাড়ি দিয়ে আসা প্রায় অসম্ভব। আওয়ামী লীগের বক্তব্য, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের কাছ থেকেও এমন কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। বোঝাই যাচ্ছে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি মহল জনমনে বিভ্রান্তি ছড়াতে এই তথ্যটি প্রচার করছে। সেদিন একটা কথা শুনলাম, মির্জা আব্বাস সাহেবকে বলছে যে গ্যাংস্টার, সে সন্ত্রাস। এই সন্ত্রাসী আবার চাঁদাবাজির টাকা যদি আব্বাস সাহেব নিয়ে থাকে, তাহলে কি নাসিরুদ্দিন পাটোয়ারিকে ভাগ দেয় না? এই কারণে কি নাসিরুদ্দিন পাটোয়ারি এমন করতেছে? নাকি নাসিরুদ্দিন পাটোয়ারি চাচ্ছে যে মির্জা আব্বাসকে সরিয়ে সে যেন এখানে একটা গ্যাংস্টার তৈরি করতে পারে আর নতুনভাবে চাঁদাবাজির একটা পরিকল্পনা সে বিছায় নিতে পারে? কেন বলতেছি, প্রত্যেকটা দোকানে আমি সেদিন একটা কথা শুনলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারির যে দলের এনসিপি আছে, এনসিপির বাচ্চা কাচ্চা নাকি ওইখানে গিয়ে চাঁদাবাজি করতেছে, টাকা না দিলে নাকি দোকান ভাঙচুর করে তাদের উঠায় দেয়। তো মির্জা আব্বাস এখানের একটা স্থানীয় লোক। যদি মির্জা আব্বাস এই 5 বছর, আগামী 5 বছর কোনো সমস্যা করে বা কথা না রাখে, তাকে ধরার মতো তার বাড়ি আছে, তার পৈতৃক সম্পত্তি আছে। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি যে এভাবে কথাগুলো বলতেছে, যেগুলো কোনো বাস্তবতা নাই, তাকে কোথায় ধরবে? তাকে যে এমপি একজন মুখের উপরে বললো যে আপনাকে যে এমপি বানাবো, আপনার বাসা কথা আমি তো তাই চিনি না। নাসিরুদ্দিন পাটোয়ারির এলাকাতে তাকে ঝাড়ু মিছিল করে, নাসিরুদ্দিন পাটোয়ারি এলাকার মানুষ তাকে জুতাতে মারতে চায়। তো মির্জা আব্বাসের এলাকার মানুষ কজন আছে যে তাকে মারতে চায়? দেখান তো আমাকে। তো আপনাদের বুঝতে হবে যে যদি কিনা মির্জা আব্বাস চাঁদাবাজি করতো, সন্ত্রাসী হইতো, তাহলে সবাইকে থ্রেট দিয়ে বেড়াইতো যে আমাকে ভোট দিতে হবে, না দিলে তোমাদের দোকান থাকবে না, তোমাদেরকে মেরে ফেলবো। কিন্তু এখানের ভিতরে মির্জা আব্বাস কজনকে থ্রেট দিছে? অথচ দেখেন আপনি নাসিরুদ্দিন পাটোয়ারি ওপেনলি মানুষকে থ্রেট করতেছে যে সামনে দেখবো, তোমাদের দেখে নেব।
তারপরে তোমরা এই ভোট এইভাবে হ্যাঁ পক্ষে না দিলে তোমরা দেশদ্রোহী। তো যেভাবে করে নাসিরুদ্দিন পাটোয়ারি থ্রেট করতেছে তাতে তো বোঝা যাচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি একজন টপ টেরর, নাসিরুদ্দিন পাটোয়ারি একজন সন্ত্রাস। তাহলে আপনারা প্রত্যেকটা জিনিসকে বিবেচনা করে দেখেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাসকে যদি কম্পেয়ার করেন কখনো এক হবে না। কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি এই 24-এর পরে তাকে মানুষ চিনল, তারপরে চিনছে মববাজি থেকে, তার উল্টাপাল্টা গাঁজাখড়ি কথাবার্তা থেকে। এছাড়া কেউ নাসিরুদ্দিন পাটোয়ারিকে চিনতো না। কিন্তু মির্জা আব্বাস সাহেব আমাদের জন্মের আগে থেকে এই এলাকায় রাজনীতি করে আসছে। সো মির্জা আব্বাস খারাপ হোক আর ভালো হোক আমাদের এলাকার, আমরা তাকে ফেলতে পারবো না। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি তো আমাদের এখানের না। যাকে তার নিজের এলাকার ভিতরে অবাঞ্ছিত করে, যাকে তার নিজের এলাকা থেকে ঝাড়ু দিয়ে বিতাড়িত করে, তাকে আমাদের এলাকায় জায়গা দেবো কি নতুন করে সন্ত্রাস, নতুন করে মববাজি করার জন্য? অতএব আমরা এই পক্ষে না। একটা জিনিস আমি বলবো, যারা বোঝে তারা অবশ্যই মির্জা আব্বাসকেই ভালোবেসে দেবে। আর যারা নাকি বোকা, যারা নাকি চায় যে এই 8 আসন সন্ত্রাস দিয়ে ভরে যাক, মববাজিতে ভরে যাক, তারাই নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেবে। ধন্যবাদ। সামনেই বাংলাদেশে আসন্ন নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারি দেশটিতে হতে চলেছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। হাতে আর কয়েকটা দিনের অপেক্ষা। এদিকে তার আগে সেদেশে নিরাপত্তা পরিস্থিতির জেরে বাংলাদেশকে ভারতীয় কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি পোস্টিং এর আওতায় রাখা হয়েছে। বাংলাদেশে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ভারতে ফিরে আসার বার্তা দিয়েছে দিল্লি। ভারতের সিদ্ধান্ত ইউনুস বুঝতে না পারলেও মনে হয় টের পাচ্ছে তৌহিদ হোসেন। বিষয়টি যে ইউনুসের ঢাকাকে ভাবাচ্ছে তা কার্যত স্বীকার করেছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের এই পদক্ষেপের বিষয়ে প্রশ্ন যায় বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে। কার্যত এই প্রশ্নই ঢোক গিলেছে তৌহিদ। বাংলাদেশে ভারতীয় কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি পোস্টিং ইস্যুতে মন্তব্য করতে গিয়ে তৌহিদ হোসেন জানায়, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তবে সংকেত যে কি তা একেবারেই বুঝতে পারছে না আমাদের উপদেষ্টা মহল। দিল্লির এমন পদক্ষেপ ঘিরে ঢাকার প্রতি ভারতের কোন ইঙ্গিত রয়েছে তা বুঝতেই পারছে না ইউনুস সরকার বলে কার্যত মেনে নিয়েছেন তৌহিদ। তিনি একই সঙ্গে বলেছেন, এটা ভারতের নিজস্ব ব্যাপার, তারা তাদের কর্মচারীদের ফিরে যেতে বলতেই পারে। কেন বলেছেন আমি তার কারণ খুঁজে পাই না। বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া দিল্লি কি কোনো সংকেত দিচ্ছে? এই প্রশ্ন ঘিরেই বাংলাদেশের পক্ষ থেকে মন্তব্য করেন তৌহিদ। বাংলাদেশের এই উপদেষ্টা বলছেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন বিপদে রয়েছেন। তৌহিদ বলছেন, এখনো পর্যন্ত এরকম কিছু ঘটেনি। আশঙ্কা হয়তো তাদের মনে আছে, কিংবা তারা কোনো মেসেজ দিতে চান কিনা। তবে আমি আসলে এটার মধ্যে কোনো কারণ খুঁজে পাই না। ভারতের পদক্ষেপের প্রেক্ষিতে ইউনুস সরকারের তরফে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারা যদি তাদের পরিবারকে ফেরত নিতে চান আমাদের তো কিছু করার নেই। তিনি জানান, ভারতের দূতাবাসের তরফে নিরাপত্তা নিয়ে আগাম উদ্বেগ ঘিরে কিছু জানানো হয়নি ঢাকাকে। হাসিনাহীন বাংলাদেশে আসন্ন নির্বাচনের ভোট পর্বের আগেই গত মাসে ইনকলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যু হয়। এরপর থেকে একাধিক হিংসার খবর বাংলাদেশ থেকে উঠে আসছে। বহু জায়গায় হিন্দু যুবকদের হত্যার খবরও উঠছে। এই পরিস্থিতিতে ভোট হিংসা নিয়ে কথা বলতে গিয়ে তৌহিদ হোসেন বলেন, অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায় সংঘর্ষ বেশি হচ্ছে। আমার তো সেটা মনে হচ্ছে না, তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারেই শেষ হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতির মধ্যে দিয়ে একে অপরের দিকে আঙুল তুলছে দুটি দেশ। এরই মধ্যে ভারত তাদের নীতিগত এবং কৌশলগত বৈঠক করে ফেলেছেন দিল্লিতে। অন্যদিকে আবার দিল্লিতে বসে হাসিনা তার দলের নেতাকর্মীদের সঙ্গেও বৈঠক করেছেন এবং আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন মাথায় হাত পড়ার জোগাড়। তার মধ্যে আবার ভারতের এই চরম সিদ্ধান্ত যে ইউনুস এবং তার উপদেষ্টাদের চরম অস্বস্তিতে ফেলেছে তা বলাই বাহুল্য। হচ্ছে কি, আওয়ামী লীগের সময় থাকাকালীন সময়ে সব থেকে নিরীহ একটা দল। ওনারা নিজেরাও জানতো না যে ওনারা সরকার দলে আছেন নাকি বিরোধী দলে আছেন। জাতীয় পার্টিকে আওয়ামী লীগ সরকার এমনভাবে ভেঙে দিয়েছে যে তাদেরকে এখন মনেই করি তারা সম্ভবত সারা বাংলাদেশে একটা আসনও পাবে না। ওনারা কি করতে পারবে? ওই যে ভোটগুলো বিএনপির দিকে যাওয়ার কথা ছিল, সেই কিছু ভোট প্রায় 30 থেকে 40 লাখ ভোট ওনারা নষ্ট করতে পারবেন। এখন ওনারা 30 লাখ 40 লাখ ভোট যদি নষ্ট করেন, তরুণ প্রজন্মের
থেকে 4 কোটি তরুণ প্রজন্ম আছে হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য। উনি ওনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় কথা বলেছেন, আমরা তাকে আইনিভাবে মোকাবেলা করার জন্য বেশ কয়েকবার আদালতে গিয়েছি এবং মঞ্চ জুলাই ঐক্যের ব্যানারে আমরা কিন্তু নির্বাচন কমিশনেও গিয়েছি। উনি ওনার জায়গাটা বলতে থাকুক, আমি শুধু বাংলাদেশের আপামর জনগণকে বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি কখনো শুনে থাকেন যে হ্যাঁ ভোটে ভোট, যদি ভোট দেন বিসমিল্লাহ থাকবে না, আপনাকে বলি হ্যাঁ ভোটে ভোটটা দিয়ে ওই শেষের 2 বছর যে দাড়ি টুপি রাখার একটা প্রবণতা আসছে না, আপনি তো আওয়ামী লীগের আমলে, আপনাকে চিনি তো, বাংলাদেশের টোটাল পরিস্থিতি এরকম ছিল যে আপনি ভয়তে দাঁড়িয়ে রাখতে পারতেন না, আপনি টাকনুর উপরে কাপড় পরতে পারতেন না, আপনি তো কোনো রকম আল্লাহ আকবার স্লোগান দিলে আপনাকে জঙ্গি বলে ধরে নিয়ে যাইতো। এরকম একটা পরিস্থিতিতে পার করছে না বাংলাদেশ। আপনাদের যদি দাড়ি টুপি ইসলামী সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, আপনারা হ্যাঁ ভোটে ভোট দিবেন। যাদের মনে হচ্ছে যে না হ্যাঁ ভোটে ভোট দেওয়া যাবে না, আপনারা দিয়েন না। আমরা যদি পারি তরুণ প্রজন্মকে সাথে নিয়ে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে হ্যাঁ ভোটটাকে জয়যুক্ত করে নিয়ে আসবো। কথা পরিষ্কার। সুষ্ঠু নির্বাচন না হওয়ার কোনো রকম কোনো কারণ দেখি না। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের উপর হামলা হয়েছে, জামাত ইসলামের মহিলা কর্মীদের হিজাব খুলে নেওয়া হয়েছে, একদম ঘোষণা দিয়ে বলা হয়েছে ছায়া খুলে নেওয়া হবে। বিভিন্ন জায়গায় যখন নির্বাচনী প্রচারণা চালাইতে গেছে সবাইকে হেনস্থা করা হচ্ছে। গত 2 বছর কি চাঁদাবাজি 1% কমেছে? আপনি কি করতেছেন? সারাদিন ভোট চেয়ে বেড়াচ্ছেন, সন্ধ্যার পরে যাই আপনার একজন কর্মী, আমি কিন্তু কোনো দলের নাম উল্লেখ করতেছি না, আপনার একজন দলের কর্মী যাই 100-200 টাকা চাঁদা নিয়ে আসতেছে। আপনার যদি সব মিলে মনে হয় যে এইভাবে করে নির্বাচনে ভালো কিছু হবে, তো আমরা 12 তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করি। আপনি নাসিরউদ্দিন ভাই কথা বলতেছি, আমার কথাটা বুঝতে পেরেছেন? যদি কোনো রাজনৈতিক দলের মনে হয় যে এরকম কিছু করে ভোট পাওয়া যাবে, আগামী দিনে ভালো করা যাবে, করতে থাকেন। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই যদি খারাপ কিছু বলে থাকে, ডিম নিক্ষেপ করা পর্যন্ত আমরা সহ্য করেছি এবং সেটা নিয়ে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই সমালোচনা করেছি যে না, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই রাজনৈতিক ছিল, মানে যতটুকু সহনশীলতা বক্তব্য এর বাইরে না যায়, কিন্তু তার মানে এই না যে আমাদের জুলাই থেকে উঠে আসা সম্মুখ সারির একটা যোদ্ধাকে কথা বলেছে শুধু সেই কারণে আপনি মেরে দিবেন। এই ভুলটা কিন্তু আর কেউ করতে যায় না। আপনি যে দলের হন, যত বড় ক্ষমতাবান হন, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে যেভাবে সমালোচনা করি ওইভাবে ভালোবাসি, কারণ তিনি হাদি ভাইয়ের আসনে শক্ত পায়ে দাঁড়িয়ে আছেন। আমরা কিন্তু এদিকে খুব ভালোভাবে সারা বাংলাদেশের মানুষেরই কিন্তু খেয়াল আছে। বাদবাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালোভাবে অ্যাক্টিভ হচ্ছে, আমরা হয়তো তাদেরকে আরও কাছাকাছি পেয়ে যাব, তাদেরকে অ্যাক্টিভ পেয়ে যাব। দুটো রাজনৈতিক দলকেই বলবো তারা যেন কোনো না কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে, কারণ দেশের মানুষ একটা বিষয়ই জানতে চাচ্ছে বারবার যে আমরা 12 তারিখে ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারবো কিনা। আমরা যারা আছি, যুবক সমাজ যারা আছি, রাজনৈতিক দল যারা আছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছি, আমরা সবাই মিলেমিশে সাধারণ মানুষের ভোটার অধিকার যেটা আছে সেটাকে 12 তারিখে ইনশাল্লাহ খুব ভালোভাবেই নিশ্চিত করব।